প্রিয় দর্শক, ময়মনসিংহ অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজন নিজের কথায়। আজকে আমাদের জেবি ব্রাদার্স কর্পোরেশনের সৌজন্যে আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন এমন একজন মানুষ, যে মানুষটা আসলে শুরু থেকেই আসলে জীবন যুদ্ধ করে সমাজে সামাজিকভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা করে সামাজিক অবদানের মাধ্যমে জয়িতা নির্বাচিত হয়েছেন। সে মানুষটি আসলে আমরা সবাই সবসময় তাকে অন্য চোখে দেখি। আমরা সাধারণত সমাজে যেটা হচ্ছে তৃতীয় লোক হিসেবে আমরা পরিচিত বা তাদেরকে আমরা পরিচয় করিয়ে দিই সমাজে বিভিন্নভাবে। সেই রকমই একজন মানুষের সাথে আমরা এই মুহূর্তে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জয়িতা টোটো। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি আপা, আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে এই বিষয়টা আসলে বৈষম্য দূর বা সমাজের বা মূলধারা সমৃদ্ধ লক্ষ্যে ২০১৩ সালে ১১ নভেম্বর যে আসলে হিজড়া জনগোষ্ঠীর মধ্যে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার স্বীকৃতি দেয়। হ্যাঁ, গেজেট প্রকাশ করেছে। আচ্ছা, ১৪ সালে ২৬ জানুয়ারি এটা নিয়ে আবার রাষ্ট্রপতি স্বীকৃতভাবে গেজেট প্রকাশিত হয়। জি। আচ্ছা। এখন এই মুহূর্তে আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনাদের সম্প্রদায়ে চলার ক্ষেত্রে সমাজের বিভিন্ন জায়গায় কি বাধা সম্মুখীন হতে হয় আপনাদের? আসলে প্রথম কথা হচ্ছে আমাদের স্বীকৃতি ছিল না। সেজন্য আমাদের স্বীকৃতি চেয়ে আমি ধন্যবাদ জানাই যে একটা প্ল্যাটফর্ম তৈরি হইছে। কিন্তু আসলে আমাদের চলার ক্ষেত্রে বাধা হয়। প্রথম কথা হলো আমাদের যে আচরণ বা আমাদের হিজড়া হিসেবে পরিবারে আমাদের ১ম বৈষম্যটা শুরু হয়। পরিবার থেকে দেখা যায় স্কুল, কলেজে আমাদের বৈষম্যের শিকার হয়। আর আমাদের এই আচরণের কারণে আমরা হিজড়া বলে আসলে দেখা যায় আমাদের অন্য যারা ভাই-বোন আছে তাদেরকে ভালো জায়গায় বিয়ে হয় না। সেটা পরিবারে সাফার করতে হয়। আত্মীয়স্বজন ওইটা মেনে নিতে পারে না। বিভিন্ন নানান সামাজিক নির্যাতন, আমাদের উপর শারীরিক মানসিক নির্যাতন দেখা যায় অনেক সময় কথার মাধ্যমে হয় বা অনেক পরিবারে অনেকে হাতও তোলে। সেক্ষেত্রে দেখা যায় ওই বাচ্চাটাই কিন্তু পরিবার থেকে বেরিয়ে আসে তার সমমনা বন্ধু বা হিজড়ার ডেরাতে। এভাবেই আসলে তাদের জীবনটা শুরু হয়। আরেকটি বিষয়, যে বিষয়টা আমরা বিভিন্নভাবে দেখেছি আপনাদের হিজড়া সম্পদের মাধ্যমে সরকার নির্বাচনে একজন নজরুল ইসলাম রিদু নামে একজন আপনার হিজড়া চেয়ারম্যান সম্পদে হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, যা বাংলাদেশের প্রথম। জি। এই ক্ষেত্রে যদি নজরুল ইসলাম রিদু যখন চেয়ারম্যান নির্বাচিত হয়, আপনাদের হিজড়া সম্পদের মধ্যে আসলে তখন আপনাদের যে অনুভূতিটা কিরকম ছিল আসলে? আসলেও অনুভূতিটা আমাদের অবশ্যই ভালো লেগেছে যে আমাদের একজন হিজড়া সে জনপ্রতিনিধি হয়েছে। আ আর এটা ভালো লাগার বিষয়। কিন্তু আসলেও এটা সব জেলায় একরকম না, গ্রহণযোগ্যতা থাকে না। হয়তোবা ঋতু আপা ওই জায়গাটায় ভালোভাবে ওইখানকার যারা সাধারণ মানুষজন আছে তাকে ভালোবাসছে। সে হয়তোবা ওই ভালোবাসাটা অর্জন করতে পারছে। এরকম যদি আসলে প্রত্যেকটা জেলায়, উপজেলায়, বিভাগে যদি এই ধরনের সুযোগ থাকে আমার মনে হয় যে এটা আসলে একটা পরিবর্তনের ধারা, যে আমরাও কিছু করতে পারি সমাজের জন্য, আমাদের দায়-দায়িত্ব আছে। সেটা কিন্তু সমাজ আমাদেরকে সুযোগ দিতে হবে। কিন্তু আসলে অনেক সুযোগ পাই না অনেক জায়গা থেকে আমরা। এই হচ্ছে মূল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে যারা প্রতিনিধিত্ব করছেন বা একটা সমিতি চালাচ্ছেন, এই সমিতির আন্ডারে যারা ছিল বা এই বিভাগে যারা আছে, তাদের মধ্যে কি কখনো আপনাদের জনপ্রতিনিধি নির্বাচন অংশগ্রহণ করেছিল কিনা আপনাদের মধ্য থেকে? হ্যাঁ, রিসেন্টলি এবারে আমাদের ২০২৪ সালে আমাদের জামালপুর, ঠিক আছে? ওইখানে একজন উপজেলা নির্বাচন করেছে এবং সে পাসও করেছে। মুন্নি উপজেলা ভাইস চেয়ারম্যান পাস করেছিল। নেত্রকোনায় একজন দাঁড়াইছিল, সে ফেল করছে। কিন্তু আমাদের জামালপুরে উনি পাস করেছে। জামালপুর তো আপনাদের পার্শ্ববর্তী জেলা, এই জি। হিসেবে তো আপনারা নির্বাচনে গিয়েছেন বা আমরা হ্যাঁ, উনি আমারই সংগঠনের সদস্য ছিল এবং কি আমার যে গুরু ছিল, আমার গুরু বোন ছিল, একই গুরু শিষ্য আমরা। সে তার নির্বাচন আমরাই করে দিয়েছি মুন্নির। তখন যেন আপনার নির্বাচনে যখন মানুষের দ্বারে গিয়েছেন, মানুষ কিভাবে আপনাকে গ্রহণ করেছে আসলে? না, তখন আসলেও আ এখন ওই সময় নির্বাচনে যখন আমরা মাঠে গিয়েছি, তখন মনে হয়েছে যে মানুষ আমাদেরকে ভালোবাসছে। আর আসলেও ভালোবাসছে বিধায় কিন্তু ভোটও দিয়েছে, বিপুল ভোটে পাসও করেছে মুন্নি। তা আসলেও এখন আমাদের সমাজে অ্যা আ গ্রহণযোগ্যতা যে কমছে বা আগের মতো আছে তা না। আসলে অনেকটা বেড়েছে। কারণ আমরাও যারা আছি, যারা নেতৃত্ব দেই বা আমরা যারা লিডারশিপ করি, আমরাও চেষ্টা করি সমাজে সামাজিক মূলস্রোতে মিশে কাজ করার জন্য, সমাজের জন্য। যার জন্য হয়তোবা আমাদের কিছুটা অবস্থান ডেভেলপ হয়েছে, যার জন্য মুন্নি আজকে আ আমাদের নির্বাচনে অংশগ্রহণ করে সে পাস করছে। আপনার প্রতিনিধিত্ব করেছে। জি। আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানি বাংলাদেশের যেটা সর্বোচ্চ শিক্ষা যে ক্যাডার সার্টিফিকেট ৩৫ তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে আপনাদের হিজড়া সম্প্রদায়ের একজন অলিভ সে ছিল এবং পরবর্তীতে সে ইরানে কর্মরত আছে এই মুহূর্তে। সে এই হিসাবে যে আপনাদের একজন সহকর্মী বা আপনাদের সম্প্রদায়ের একজন মানুষ সরকারি চাকরি করছে, তখন আপনার কাছে কেমন লাগে? বা ভাইয়া এইটা অবশ্যই ভালো লাগার বিষয়, যেহেতু আমার একটা জনগোষ্ঠীর মানুষ যখন একটা ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে কোথাও পজিশন থাকবে। তবে দুঃখজনক এটাও যে অনেকে হয়তো পজিশন পেয়ে তখন আর আমাদের জন্য কাজ করে না। তারা দেশেও থাকে না, বাইরে চলে যায়।
এটা হলে আসলে কিন্তু আমাদের উন্নয়ন হবে না। যে মানুষগুলো আমাদের ভিতর থেকে মানে একটা জায়গায় অবস্থান তৈরি করে নিবে, সে প্রতিনিধি করবে অথবা সে সরকারের কোনো জায়গায় কাজ করবে। সেই জায়গায় যদি আমাদের জন্যও কাজ করে তাহলে সেই জায়গায় ভালো লাগবে। কিন্তু অনেক সময় ওরা ওই অবস্থান হওয়ার পরে উনারা থাকে না, আমার জন্য কাজও করে না। আচ্ছা, আমরা জানি বাংলাদেশের যে পরিসংখ্যান অনুযায়ী যে আমাদের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী যে ১২,৬২৯ জন, যা মোট জনসংখ্যার বৃদ্ধির হারে 1.22%। যে জনসংখ্যাটা আছে আপনাদের তৃতীয় লিঙ্গের। এখানেও আসলেও এই জায়গাটাও অনেক একটা ভুল মেসেজ আছে। সরকারের যখন যারা নির্বাচন অফিসের থেকে তাদেরকে দিল মানে আ ভোট গণনার জন্য যে করার জন্য, সেই ক্ষেত্রে আমি তখন নির্বাচন অফিসার এবং ডিসি স্যারের সাথে আমার একটা কথা হয়েছিল। যখন আমাদের গণশুমারি আদমশুমারিতে গণশুমারি বলা হয়, এই গণশুমারি হয়েছে সেখানে আমাদের কাউকে রাখেন, উনারা কাউকে রাখে নাই। রিসেন্টলি আমাদের ৩৩ নম্বরে একটা হিজড়াপল্লী আছে। এই যে গণশুমারি যে হয়েছে, কোনো লোক আমাদের এখানে যায়ই নাই। সেক্ষেত্রে ইভেন আমার নামটাও আসে নাই। এটা অনেক ভুল একটা তথ্য ছিল। ১২,৬০০ কতজন ২৯ ২৯ জন আসছে। কিন্তু এটা একেবারে সংখ্যাটা আরো একটা বেশি। সংখ্যাটা অনেক বেশি। প্রায় লক্ষাধিকের উপরে হবে আমাদের সারা বাংলাদেশে এই সংখ্যাটা। কিন্তু এতটাই কম আসছে, এটা সরকারের যখন এই জরিপটা হয়েছে তখন ওই জরিপে তাদের সব আওতায় আনতে পারে না। তাদের এখানে একটা মিচিং হয়ে গেছে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো আসলে আমরা যে বিভিন্ন সময় বা বিভিন্ন নিউজে দেখেছি বিভিন্ন জায়গায় রাস্তায় বিরক্তি, আতঙ্কের কারণ হিসেবে হিন্দু সম্প্রদায় চাঁদাবাজি বা মানুষকে ধরুন আপনার পরিবারে বা অন্য কেউ পরিবারে স্বামী-স্ত্রী একসাথে যাচ্ছে বা আ আ মেয়েদের সামনে ছেলেদেরকে বিভিন্ন হয়রানি করা বা বাস বা ট্রেনে যে ক্ষেত্রে ট্রেনে থাকে। এই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে? আসলে ১ম কথা হচ্ছে আমাদের আ বাংলাদেশে কর্মসংস্থানের অভাব। আমাদের হিজড়া যারা আছে তাদের কর্মসংস্থান করতে হবে। সরকারি, বেসরকারিভাবে, স্বাস্থ্যভাবে এনজিওরা আগাই আসতে হবে। কর্মসংস্থানের সুযোগ পেলে আমাদের মানুষগুলো অল্প সংখ্যক, এদেরকে যদি আসলে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়, বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসলে ওদেরকে যদি একটা জায়গায় বসানো হয়, আমার মনে হয় তাহলে রাস্তাঘাটে হিজড়া পাবেন না। আর ২য় কথা হচ্ছে আসলে অনেক সময় ভালো আচরণ করলেও দেখা যায় হয়তোবা ওরা অনেকে টাকা-পয়সা দিতে চায় না, উল্টা ঝাড়ি দেয়। ঠিক আছে? সেজন্য হয়তোবা তাদের রিঅ্যাক্টটা একটু ওরকম হয়। আর যে ক্ষেত্রে একটা মানুষ তার ভিতরে শিক্ষার হার নাই, ছোটবেলায় সে পরিবার থেকে ড্রপ আউট হয়, স্কুল থেকে ড্রপ আউট হয়। তার কাছ থেকে আমরা বালা ব্যবহার আশা করব, এটাও কিন্তু সঠিক না। আর সবচেয়ে মূল কথা হলো আমাদের কর্মসংস্থানের জায়গা যদি তৈরি হয়, তাহলে আমার মনে হয় যে আপনারা এই বিরক্ত বোধের জায়গাটা থাকবে না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা চাঁদাবাজির পাশাপাশি যেটা বিষয় জায়গা দখলের ক্ষেত্রে হিজড়া সম্প্রদায়ের আমরা অভিযোগ পেয়েছি। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? বা এটা কি আসলেও আসলে আপনার জায়গা থেকে না, মনে না, না, করছেন কি না। ঠিক কিনা? বা এটা অবশ্যই যদি কোনো অন্য কোনো ৩য় পক্ষ যদি আমাদের শক্তি সঞ্চয়ের কথা বলে যদি কোথাও কারো জমি দখল করে, এটা আমি একমত না। তবে এরকম ঘটনা আমাদের ভিতরে মাইমিসিং হইছে বলে আমি জানি না। তবে যে কেউ কখনো করে থাকে এটা সঠিক না। যে আমাদেরকে কাজে লাগাবে শক্তি প্রয়োগের জন্য, এটা একটা ভুল ধারণা। না, এটার পক্ষে আমি না ভাইয়া। যেটা সত্য সেটার পক্ষে আমি কাজ করব। আচ্ছা, এখন এখন পর্যন্ত আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনাদের যে কমিউনিটি আছে, কমিউনিটির সাথে যোগাযোগ ব্যবস্থা বা আপনার সমিতির মাধ্যমে যাদের কমিউনিকেশন আছে, এই ক্ষেত্রে আপনাদের সরকারি বা বেসরকারিভাবে কর্মসংস্থান কতজন হয়েছে এই পর্যন্ত মনে করছেন আপনারা? বা বিভিন্ন উদ্যোক্তা হচ্ছে বা পার্লার ব্যবসা বলেন, যাবে যেভাবে কর্মসংস্থান তৈরি হয়েছে, কতজন মনে হচ্ছে আপনার কাছে? এটা হলো দেখা যায় আমাদের ৮ টা বিভাগ বাংলাদেশে। সব জায়গায় কম-বেশ উদ্যোক্তা এখন হয়েছে বা করতেছে। তারপরেও সে পরিমাণে দেখা যায় ১০০% এর মধ্যে আমরা ১০% হয়তো উদ্যোক্তা হিসেবে আমরা কাজ করতে পারতেছি। ৯০% ই কিন্তু আমরা আসতে পারতেছি না। সেক্ষেত্রে তো সামাজিক এখানে একটা বাধা আছে। আর সেক্ষেত্রে আসলেও শুধু সমাজকে দায়ী করব না। আমিও মন মানসিকতা পরিবর্তন হয়ে আমাকে আসলেও এই কর্মসংস্থানের দিকে ধাবিত হতে হবে। এই মানসিকতা তৈরি করতে হবে। এই জায়গাটা আসলেও আমাদের খুবই কম। যে আসলে উদ্যোক্তারা আমরা কম কাজ করতে পারতেছি না। আর করতে গেলেও অনেক সময় সামাজিক বাধা আমরাও পিছিয়ে আছি। কারণ দেখা যায় সরকারি কাছে যদি সরকারি খাত জায়গায় আমরা চাই যে কোনো কিছু আমরা করব, সেই জায়গাগুলোতে আমরা পাচ্ছি না। যার জন্য উদ্যোক্তারা অনেক সময় আসলে জড়ে যায়। ওই ধরনের অত টাকা পয়সাও নাই আমাদের যে আসলেও আমরা একটা পার্লার দিব। অনেকের উদ্যোক্তা হয়ে যায় কিন্তু পার্লার দেওয়ার মতো যে মানে কস্টিংটা কস্টিংটা ওইটা আমাদের অনেক হাতে ব্যয়বহুল নাই। হয়, হ্যাঁ। সেক্ষেত্রে ওই ক্ষেত্রে অনেক সময় আমরা পিছায় যাচ্ছি। সেক্ষেত্রে আমরা চাচ্ছি কোনো একটু অল্প সাপোর্ট যদি আমাকে দিত, আর যদিও টাকা ম্যানেজ করতে পারি ওই সময় আমার জায়গা থাকে না। আর হিজড়া বলে ওই সময় আমাকে অনেক জায়গায় মানে বাসা ভাড়া অথবা আমি যে পার্লারটা করব সেই দোকান জায়গাও ভাড়া নিবেন বা দিতে চায় না। এই জায়গাটা জন্য আমরা অবশ্য পিছিয়ে আছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা জানতে চাই যে বিষয়টি আসলে সরকারি বা বিভিন্ন এনজিওর মাধ্যমে আপনারা কতটুকু সহযোগিতা পাচ্ছেন?
না আসলেও সরকারের কাছ থেকে শুধু সহযোগিতা এতটুকু পেয়েছি যে আমাদের এই কিছু হিজড়া আছে যারা ভূমিহীন ছিল ময়মনসিংহ জেলায় এরকম কিছু হিজড়া পল্লীকৃত হয়েছে। অন্যান্য জেলায় হয়েছে সারা বাংলাদেশে কিছু সংখ্যক হিজড়ারা হয়তো বা পুনর্বাসিত হয়েছে। কর্মসংস্থানের জায়গা হয় নাই, শুধু পুনর্বাসিত হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার শুধু আমাদের পুনর্বাসন করলে হবে না, আমাদের কর্মসংস্থানটাও করতে হবে। আর সরকারের এতটুকুর মাঝে আর কিছু প্রশিক্ষণ পেয়েছি। এইটুকুই আমরা সরকারের কাছ থেকে পেয়েছি। এছাড়া সরকারি ছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা আমরা পাই নাই। আচ্ছা, এই প্রশিক্ষণের মাধ্যমে কি আপনারা প্রশিক্ষিত হইতে পারছেন কিনা আসলে? না, এখানেও আসলেও এই জায়গায় আমি একমত না। কারণ দেখা যায় দেখেন সমাজসেবা ৫০ জন একটা ট্রেনিং করে, ৪ টা ট্রেডে সেলাই, কম্পিউটার, বিউটি পার্লার, ডাইভিং। তো একটা মানুষ এর মধ্যে শুক্র, শনি বন্ধ, সরকারি অন্য ডে থাকলে বন্ধ। হয়তোবা সে পায় ৩০-৩৫ দিন। ৩০-৩৫ দিনে একটা মানুষ সেলাইয়ের বোতামের ঘর শিখতে, শিখতে চলে যায়। সেক্ষেত্রে সেখানে সে কাটিং শেখা, সেলাই শেখা, এই ৩৫ দিনে শিখে সে একদম পরিপূর্ণ বেরিয়ে আইসা নিজে কাজ করে খাবে। এটা আসলে হাস্যজনক আমার কাছে। ৫০ জন না দিয়ে অন্ততপক্ষে ২০ জন ৩ মাসে একটা কোর্স যদি দেয়, তাহলে একজন মানুষ স্বয়ংসম্পূর্ণ হয়ে আসতে পারবে। এছাড়া কখনোই না। এটা জাস্ট সরকার কিভাবে করেছে জানি না। তবে এটা আসলেও এই পর্যন্ত যাই কয়জন সিলি কাজ শিখছে বা আপনার পার্লার করছে, কেউ স্বয়ংসম্পূর্ণ না, সবাই তারপরে হয় প্রশিক্ষণ নাই। নেওয়ার পরে যে প্রশিক্ষিত হচ্ছে না সঠিকভাবে, যেটা হচ্ছে তার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বা একটা দোকান নিয়ে বসার জন্য সেলাইয়ের বা একটা পার্লার নিয়ে বসার মতো সে পারফেক্ট হচ্ছে না, এটাই তো? এটা হচ্ছে না এবং কি এই যাও ৫০ দিনের ট্রেনিং দিয়েছে সরকারের তরফ থেকে কোনো মনিটরিংও নাই। যে একটা মনিটরিং করেছে আদৌ কি আসলে ওই দোকান নিয়েছে বা করতেছে কিনা সেই সিস্টেমটা নয়। যার জন্য আমরা আমাদের মতোই কিন্তু আসলে সে পরিপূর্ণ তো হয়ই নাই। তো সে কোথায় কাজ করবে? ওই জায়গায় তো তার গ্যাপ রয়ে গেছে। এটাকে আসলেও ৬ মাসের বা ৩ মাসের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তাহলে একটা মানুষ পরিপূর্ণ টেইলার্সের কাজ বা ডাইভিং বা বিউটি পার্লার শিখে সে কাজ করার দক্ষতা তার অর্জন হবে, এছাড়া না। আচ্ছা, আমরা যে দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সহ বিভিন্ন দেশে আসলে আপনার হিজড়া সম্প্রদায় যারা আছে তাদেরকে পাঠক হিসাবে বা সংবাদ উপস্থাপক হিসাবে বা বিভিন্ন কর্মক্ষেত্রে সুযোগ দিয়েছে। কিন্তু আমরা বাংলাদেশে কি এটা হচ্ছে নাকি? আপনার কি মনে হচ্ছে? না আসলে অন্যান্য রাষ্ট্রে তো তাদের পার্লামেন্টে হিজড়াদের জন্য আইন পাস করা আছে। হিজড়াদের জন্য অনেক কিছু পার্লামেন্টে তারা আইন পাসের মাধ্যমে করেছে। কিন্তু বাংলাদেশে হয়তো শুধু আমাদের গেজেটটা প্রকাশ হইছে। আমাদের এখানে আইন পাস করা হয় নাই। যদি আমাদের আইন পাস করা হয় তাহলে মনে হয় আমাদের কোটা অনুযায়ী আমরা তো চাকরিও পাবো। সেক্ষেত্রে সুযোগ সুবিধা আমরা নাগরিক হিসেবে ভোগ করতে পারবো। আমরা যে বাংলাদেশের নাগরিক অনেক সুযোগ সুবিধা আমরা পাই না। সেক্ষেত্রে আমরা কোঠা পাবো কোথায়? আর হচ্ছে যে আসলেও ওই আমাদের বাংলাদেশে হয়তোবা আমাদেরকে ওই সম্মানটুকু তো মানুষ হিসেবে আমরা পাই না। অনেক ছোট চোখে বাঁকা চোখে আমাদের দেখতে হয়। আগে আমাদেরকে সম্মান দিতে হবে, আমাদেরকে আসলেও কাছে রাখতে হবে। পরিবার, সমাজ রাষ্ট্র আমাদেরকে সহজভাবে গ্রহণ করতে হবে। তাহলে আমাদের মর্যাদা বেড়ে যাবে। আর আমাদেরকেও ঠিক আছে সহনশীলভাবে সবার সাথে মূল সাথে মিশে আমরা কাজ করতে পারবো যতদিন পর্যন্ত আমরা তাদের ভালোবাসার কাছে পৌঁছতে পারবো। আমরা তো এখনো অনেকে সমাজে আমাদেরকে পাকা চোখে দেখে, ভালো চোখে নেয়ই না বা ভালো জায়গায় বসে না। আমাদের সাথে কথা বললেও অন্যজনে আবার সেটাকে মানে টিক্স করে। এই যে জায়গাগুলা অনেক সময় রাস্তায় চলাফেরা করলে আমাদের বুলিং এর শিকার হয়। এগুলো আসলে বন্ধ হতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার কাছে জানতে চাইবো, যেটা আপনাদের সংগঠনের মাধ্যমে এই মুহূর্তে যে আপনাদের একটা সংগঠন আছে, এই সংগঠনের মাধ্যমে কতজনকে আপনারা কর্মসংস্থান দিতে পারছেন বা কর্মক্ষেত্রে যুক্ত করতে পারছেন? আমি একজন উদ্যোক্তা হিসাবে আ সেক্ষেত্রে আমার এখানে যারা হিজড়া আমার সদস্য আছে, এ পর্যন্ত আমরা ৬ জনকে বেসরকারিভাবে চাকরি দিয়েছি এবং কি আ ৩ থেকে ৪ জনকে আমরা দোকান দিয়ে দিয়েছি। আ প্লাস ২ জনকে আমরা গরু কিনে দিয়েছি। আ এবং কি আরো আমরা ২০ জন হিজড়াকে ফুড প্রসেসিং এর উপরে ৩ মাসের ট্রেনিং দিয়েছি। আমরা একটা রেস্টুরেন্ট করব। রিসেন্টলি এটার ব্যবস্থা নিচ্ছি আমার সংগঠন থেকে। আর কিছু হিজড়া আছে আমার, তো ওরা নিজেরাই বাসায় সেলাই মেশিন প্রশিক্ষণ নিয়ে সেলাই করে জীবনযাপন করছে। তা আমার একটা ভালো লাগার বিষয় যে আমার যে হিজড়া সদস্যরা আছে ওরা কেউ রাস্তাঘাটে কালেকশন করে না, ট্রেন বাসে যায় না। ওরা প্রত্যেকেই বিভিন্ন রেস্টুরেন্ট অথবা আপনার পার্লারে কাজ করে অথবা আপনার গবাদি পশু পালন করে জীবনযাপন করে। অনেকে তো গুরু পরম্পরম পেশাটা হয়তো অনেকেই আছে, করে। কিন্তু ওই ট্রেন বাসে তারা নাই। তা আমার ইচ্ছা আছে যে আমার যে সদস্যগুলো আছে, যে আমার যে পরিকল্পনা মিশন আছে যে আমার একটা সদস্যকেও আমি রাস্তায় রাখবো না। প্রত্যেকের কর্মসংস্থানের সুযোগ করে দিব সমাজের সকলের সহযোগিতা নিয়ে। এটা আমার আ আ
ইচ্ছা। আর সবচেয়ে বড় ইচ্ছা যে আমাদের ময়মনসিংহে যে আসলে স্টেন বাসের যে হিজড়া কালেকশনটা আসলে আমরা নিজেদের বসে ও আমার বিপরীত যারা আছে তাদের সাথে বসে আমরা আসলে এটাকে অবমুক্ত করার চেষ্টা আছে। আশা করি হয়তো এটা হয়ে যাবে। ধন্যবাদ। আমাদের আজকে অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন জয়িতা তনু আপা। আসলে আমরা ব্রাদার্স কর্পোরেশন যে সৌজন্যে ময়মনসিংহের অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজন নিজের কথায় আবারও আপনাদের সাথে যুক্ত হতে চাই। এই মুহূর্তে আবারও আমরা আজকের অতিথির কাছে যেতে চাই যে বিষয়টি জানার জন্য। আসলে বর্তমানে সরকারের বা বিভিন্ন এনজিওর কি কি পদক্ষেপ নেওয়া উচিত যে আপনাদের কর্মসংস্থান করার জন্য, বা কোন কোন সেক্টরে আপনারা কাজ করতে পারেন আপনারা মনে করছেন? আসলেও দেখা যায় একটা মানুষ কর্মসংস্থান গেলে তার ওইখানে প্রথমত হলো সে মত প্রকাশ করা এবং কি তার নিরাপত্তা নিয়ে তাকে তার নিরাপত্তা দিতে হবে। দিতে হবে নিরাপত্তা। কিন্তু অনেক সময় দেখা যায় তার ওইখানে অনেক কর্মসংস্থানের জন্য হয়রানি হয়, ইপটিজিংয়ের শিকার হয়। সেই জায়গায় তার নিরাপত্তা দরকার প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আসলে আমাদের হিজড়াদেরকে যে বর্তমানে যে আ সরকার আছে তারা হয়তোবা আমাদের জন্য ট্রাফিক পুলিশের আ জায়গায় নিয়োগ করতে পারে। সরকারি বেসরকারি অনেক বড়, বড় কোম্পানি আছে, সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ করতে পারে। সিটি কর্পোরেশনে সেখানে নিয়োগ করতে পারে। ঠিক আছে? আমার মনে হয় এই জায়গাগুলা যদি একটা পলিসি তৈরি করে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে এই মানুষগুলোর কর্মসংস্থানের সুযোগ হবে। এদের আসলেও আ যে সম্মানের সমাজে সামাজিক মর্যাদা হিসেবে আ বেঁচে থাকতে পারবে, পরিবারের মর্যাদা বাড়বে। একটা বিষয় আসলে আপনি যে বিষয়টা বলতেন সিকিউরিটি গার্ড বা পুলিশের চাকরি, ট্রাফিকিং দিয়ে এগুলো আসলে কষ্টের কাজ। আপনাদের দ্বারা কি সম্ভব হবে? না, যদিও অবশ্যই হবে না কেন? কিন্তু আমরা তো এখন অনেকে কাজ করতে চাচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না। আসলে ওইভাবে ওদের সুযোগ দেওয়া হচ্ছে না। যদি দেওয়া হয় আমার মনে হয় অবশ্যই পারবে। ধন্যবাদ। আসলে আরেকটি বিষয় এই মুহূর্তে যেতে চাই যে বিষয়টি আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি আপনাদের যে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বা তাদের মাধ্যমে আসলে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আসলে আপনাদের ময়মনসিংহে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি, আমরা বিভিন্ন সময় নিউজও করেছি বা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি এই বিষয়টা আসলে মসজিদ করেছেন। এটা আসলে আমরা মুসলিম কান্ট্রি হিসেবে বা মুসলমান মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের ধর্মের যে একটা স্বাধীনতা থাকে বা ধর্ম পালনের যে বিষয়টা থাকে। তো আপনারা যেটা বিভিন্ন মসজিদে নামাজ পড়তে পারেন না, এই ক্ষেত্রে আপনাদের নিজস্ব স্বাধীনতার জন্য যে একটা মসজিদ করেছেন, এইটা আসলে আপনার কিসের তাগিদে করেছেন বা কোন জায়গায় অনুপ্রেরণায় করেছেন আসলে? ভাই ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আসলে সর্বোপরি হলো আমরা হিজড়া হই, তবুও তো আমরা মুসলিম। তো মুসলমান হিসাবে আসলে তার ৫ ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া এটা আমাদের মানে মুসলিমদের নিয়ম নীতি। কিন্তু যারা হিজড়া তারা দেখা যায় মসজিদে যেতে পারে না। আর নামাজও পড়তে পারে না। যাও ২-১ জন যদি আসলে অনেক সময় তার ওই লুঙ্গি অথবা পাঞ্জাবি পরে যায় সেটাকেও মসজিদের অনেকে সহজভাবে দেখে। নেয় না, আর চোখে দেখে বা অনেক মসজিদে তারা নাই করে দেয় যে আপনারা আইসেন না। তো এই যে বিষয়গুলা ধর্মের ক্ষেত্রে বাধা, সেক্ষেত্রে চিন্তা করলাম যদি আসলে ওইভাবে আমাদের জন্য একটা ঘটনা ঘটেছে ময়মনসিংহে, এটা বিশাল একটা ঘটনা। ওইটা বলে সময় লাগবো। যাই হোক তবে ছোট করে বলি যে আমাদের যেখানে হিজড়া পল্লী করে দিয়েছিল ওইখানে একটা এলাকার মসজিদ ছিল। তো আমাদের ২-১ জন হিজড়া নামাজ পড়তো কিন্তু ওই এলাকার থেকে উম না করে দেওয়া হয়েছে যে আপনারা তখন এই জায়গাটা আসলে কষ্টের জায়গা। টোটালি না করছে যে আপনারা আইসেন না। তো উনার খুব কষ্ট পাইলো যে আসলে আমরা তো নামাজ পড়তে গেলে না করে দিল। তো কোনদিন তো কোনো মসজিদে কাউকে না করে না। গরিব ধনীর এখানে কোনো ভেদাভেদ নাই। তা আসলে আমরা একটা জায়গায় যেটা মরছি যেটা হচ্ছে কোনো ভেদাভেদ নাই। কোন জায়গায়? কিন্তু সে জায়গায় ভেদাভেদ হয়েছে। উনাদের টোটালি না করছে যে আপনারা পড়বেন না। সেক্ষেত্রে পরে আমাকে যখন তারা বলল আমি বললাম ঠিক আছে মসজিদে যেও না তোমরা বাড়িতেই পড়ো। ওই থেকে চিন্তা করলাম যে তাইলে হয়তোবা আমরা একে একটা মসজিদ দিতে পারি কিনা, বা সরকার তো অনেক খাত জায়গায় আছে। তো সরকারের কাছে তখন আমি আবেদন করলাম মসজিদ এবং কি কবরস্থান। কারণ দেখা যায় আমরা মরলে মাটি দিতে চায় না কবরস্থানে। বলে নদীতে ভাসাই দাও। হিন্দু হইলে চিতাতে পড়তে চায় না। বলে নদীতে ভাসাই দাও। এই যে একটা মানুষ মরার পরও সে তার মানে মাটি স্বীকৃতি হবে না, স্বীকৃতি হ্যাঁ। পাবে না। এটা একটা কষ্টের জন্য অনেক বড় একটা কষ্ট। সেক্ষেত্রে ওই চিন্তা থেকে আমি নিজেই সরকারের বরাবর জেলা প্রশাসক বরাবর একটা দরখাস্ত করলাম। আর সেটাও মঞ্জুর হইলো। আমাদের বিভাগীয় কমিশনার স্যার উনি সহ উনারা আমাদেরকে ৩৩ শতাংশ জায়গা দিল মসজিদ করার জন্য এবং সরকারের পক্ষ থেকে ২ লাখ টাকাও দিল মসজিদ করার জন্য। ওই থেকেই আমার উদ্যোগ। ওইখানে আমাদের হিজড়ারা এখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রাত্রে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং এর পাশাপাশি এলাকা মানুষের জন্য ওটা উন্মুক্ত হইছে। এখন এলাকা মানুষও আমাদের সাথে মূল স্রোতে মিশে নামাজ পড়ে। বাংলাদেশে ১ম হিজড়াদের মসজিদ এরকম উন্মুক্ত যে হিজড়াদের পাশাপাশি সবাই নামাজ পড়ে। এটা একটা খুব ভালো লাগার বিষয়। আর এতে করে আসলে আমাদের গ্রহণযোগ্যতাও বেড়েছে সমাজে এবং কি
যারা হিজড়ারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে অনেকে তাদের আসলে আচরণটাও পরিবর্তন হয়ে যাবে। তার ভিতরে সফটলি এটা কাজ করে মানুষের সাথে সে কিন্তু ভালোভাবে ব্যবহার করে। তখন আসলে মানুষের সাথে মিশার একটা সুযোগ থাকবে। আর এখন এটার জন্য অনেকেই খুব মানে আ এখন মসজিদে গেলে মনে হয় যে না যে মানুষ আমাদের আর চোখে দেখে এরকম না। এখন সবাই সহজভাবে গ্রহণ করছে। এটা আসলেও আমার একটা খুব ভালো লাগার জায়গা যে না আমার মানুষগুলা নামাজ পড়তেছে, তার ধর্ম পালন করতে পারতেছে, এখন বাধা নাই। তো অন্যান্য জেলাতে হয়তোবা এটা ময়মনসিংহ এটা দেখে অনুপ্রেরিত হবে বা এরকম মসজিদ করার সুযোগ পাবে। এটা খুব ভালোবাসা। কারমাঙ্গাচর আমাদের একটা হিজড়াদের জন্য যে নাজাত হুজুর আছে উনি তো এটা সারা বাংলাদেশে এরকম চেষ্টা করতেছে হিজড়াদের জন্য যাতে কোরআন পড়ার গ্রহণ করার শিক্ষা কেন্দ্র চালু করা হয়। উনি রিক্সা চালায় তাদেরকে নিয়েও করেছে। তো ওটা উনারই অবদান কারমাঙ্গাচর ঢাকার। উনার মাধ্যমেই কিন্তু আমাদের এই ময়মনসিংহটা প্রতিষ্ঠিত হইছে। ধন্যবাদ। আসলে এরকম পরিবর্তন দরকার প্রত্যেকটা জায়গায়। আসলে প্রত্যেকটা মানুষ আসলে তার ধর্মীয় দিকটা পালন করার দায়িত্ব মানে যে বিষয়টা থাকে এটা যে স্বাধীনভাবে পালন করতে চায় পারে এটা আমরা চাই সবসময়। এই হিসাবে ধন্যবাদ জানাই আপনাকে এটা করার জন্য। আচ্ছা দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে সবসময় যেটা আমরা লক্ষ্য করি, এই যে আপনারা পরিবার কেন্দ্রিক যেটা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া আসলে এই জীবনটা কিরকম আসলে? আসলে কেউ কখনো পরিবার ছাড়তে চায় না। প্রতিটা মানুষই তার বাপ-মার সাথে থাকবে, আত্মীয়স্বজন থাকবে। কিন্তু পরিবারীয় যে আচরণের কারণে ঠিক আছে, সমাজের বিভিন্ন কথার কারণে পরিবারই দেখা যায় যে আসলে আমাদেরকে অনেক সময় বলতে বাধ্য হয় পরিবার ছাড়ার জন্য। আর সবচেয়ে বড় কথা আমাদের মতো পরিবারের যে সন্তান থাকে অন্য ভাই-বোনদের বিয়ে নিতে চায় না, ভালো জায়গায় বিয়ে দিতে পারে না আমাদের এখানে। তো সেই কারণে হয়তোবা পরিবার থেকে বেরিয়ে আসে। এটা তো আসলে কষ্টের। দেখেন প্রতিবন্ধী বাচ্চা হলে কিন্তু ঘরে রাখে। ঠিক আছে? পালন করে। কিন্তু আমি তো প্রতিবন্ধী না। হয়তোবা আমার শারীরিক কিছু ত্রুটির কারণে ঠিক আছে আমি এই ধরনের। কিন্তু সেই শারীরিক ত্রুটিটা সমাজ বা পরিবার সবচেয়ে পরিবার মেনে নিতে চাইলেও সমাজ আত্মীয়স্বজন নিতে চায় না। যার জন্য আমরা পরিবারে থাকতে পারি না। আর পরিবার ছেড়ে আমরা ডপট হয়ে যখন গুরুপথায় আমরা থাকি তখন আসলে ওইভাবে আমাদের জীবনযাপন হয়। কিন্তু আমাদের মন কাঁদে পরিবারে যাওয়ার জন্য, থাকার জন্য। কিন্তু সমাজের জন্য বা সমাজের দৃষ্টিভঙ্গির জন্য আমরা যেতে পারি না। আসলেই তখন যে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু বাবা-মার সাথে থাকতে চাই বা ফ্যামিলির সাথে থাকতে চাই। এই জায়গা থেকে আসার পরে আপনার যে আরেকটা জায়গায় থাকাটা আসলে কি নিজেদেরকে মানায় নেওয়াটা কি সম্ভব হচ্ছে? মানায় নিতে সম্ভব না হইলেও আমরা যেতে পারি না। ওই যে দেখা যায় আমার একটা বোন আছে, ভাই আছে। আজকে আমি পরিবারে গেলে হয়তো তাদের ভালো জায়গায় বিয়ে হবে না। বা আমার জন্য আমার পরিবারে আমার আত্মীয়স্বজন নানান কথাবার্তা বলে। থাক না, কষ্টটা আমার বুকেই থাক। ঠিক আছে? সেই শত কষ্ট বুকে লুকায় রাইখাও কিন্তু আমরা পরিবারে হয়তোবা যেতে পারি না। কিন্তু পরিবার অনেক সময় আমাদেরকে খোঁজখবর নেয় না। আমরা চেষ্টা করি পরিবার খোঁজখবর নেওয়ার জন্য। তো সামাজিক বাধার কারণে আমরা আর যেতে পারি না। এবং কি কষ্টের বিষয় অনেক সময় পরিবারে কেউ মারা গেলে আমরা দেখতে যেতেও পারি না। কোনো কারো বিয়ে হইলে আমরা সেই বিয়েতেও যেতে পারি না। এর চেয়ে বড় কষ্ট আর পৃথিবীতে কার হতে পারে আমি জানি না। সেই কষ্ট নিয়েও কিন্তু আমরা হাসি। অন্তরে এত কষ্ট তারপর আমরা হাসি বা হাসতে পারি বিধায় বেঁচে আছি। না হয় স্ট্রোক করে অনেকেই মরে যেতাম। কিন্তু এই এই সমাজ আমরা চাই না। যে সমাজ ভেদাভেদ করে একজন মানুষ মরে গেলে আত্মীয়স্বজন আমরা দেখতে পারবো না। আমাদেরকে লুকায় রাখবে বা বলবে ঘরে থাকো বেরিও না। এই এটা আসলেও মানে এই কষ্টটা বুঝাইয়া বা বলে শেষ করা যাবে না। এটা অনেক একটা কষ্ট এই বুকের ভিতরে যে আমার কেউ মারা গেছে আমি সেটাও দেখতে পারবো না, শেষ দেখাটাও দেখতে পারবো না। এটা অনেক কষ্টের একটা বিষয়। আত্মীয়স্বজন আসলেও ওইভাবে আমাদেরকে মেনে নেয় না। সমাজ ওইভাবে আমাদের মেনে নেয় না। এই কষ্ট আসলেও কি বলবো? ভাষায় দিয়ে প্রকাশ করার মতো না ভাই। এটা যখনই এই ধরনের প্রশ্ন আসে তখনই মানে বুকের ভিতরে একটা চাপ মারে, ২ টা প্রেশার একসাথে হয়ে যায়। যে কেন আসলে এই বাধা? আমি তো কারো মার ঘরের সন্তান। যে আমার কোনো আত্মীয়স্বজন মরলে আমি দেখতে পারবো না। এটা কোন সমাজের মানে রীতিনীতি বা কে তৈরি করেছে আমার জানা নাই। তবে এই বৈষম্যটা যাতে না থাকে এটাই হচ্ছে আমার মূল কথা। দর্শক আমরা ভবিষ্যৎ অনলাইন নিউজের সাথে একজন নিজের কথা আসলে আজকে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি আসলে আমরা প্রত্যেক সময় বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনি। আসলে আজকে আমরা নিজের আবেগপ্রবণ হয়ে গেছি। আসলে কিছু, কিছু কথা থাকে বা কিছু, কিছু কাহিনী থাকে বা কিছু, কিছু গল্প থাকে যেটা আসলে আবেগে বা নিজের মধ্যে একটা কম্পন সৃষ্টি করে। আসলে সমাজে আমাদের তৃতীয় লিঙ্গ যারা আছে তারাও কিন্তু মানুষ। আমরা জানি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গায় পরিবারকে নিয়ে থাকতে চায় বা পরিবার কেন্দ্রিক হতে চায়। আর আমরা দেখেছি বিভিন্ন সমাজে যারা সুস্থ মানুষ আছে ছেলে বা মেয়ে তাদেরকেও পরিবার বিচ্ছিন্ন হয় বিভিন্ন প্রেমের কারণে বা বিভিন্ন সামাজিক সংঘাতের কারণে তারা পরিবার বিচ্ছিন্ন হয়। কিন্তু তারা পরবর্তীতে আবার পরিবারে দুদিন পরে বা কিছুদিন পর বা বছর দুয়েক পরে ফিরে আসে। কিন্তু এইসব মানুষ কিন্তু আসলে সমাজের থেকে বা পরিবারে ফিরে যাওয়াটা তাদের কাছে সম্ভব হয়ে ওঠে না। আমরা চাই সেরকম সমাজ যে সমাজে
তারা ফিরে যাক তাদের পরিবারের কাছে। সমাজে প্রত্যেকটা মানুষ তাদেরকে পজিটিভ ভাবে গ্রহণ করুক। সেও মানুষ, তারাও মানুষ। আসলে আমরা সবাই সকলে মিলে একত্রে থাকতে চাই। এরকম ঘটনা নিয়ে। আচ্ছা, এইবার আবার যেতে চাই আপনার কাছে, যে বিষয়টি আসলে আমরা আপনার কাছ থেকে এরকম আসলে কষ্টের যে একটা অভিজ্ঞতাটা, বা আপনাদের মধ্যে থেকে যাদের জীবন কাহিনীটা এইরকম কষ্ট যে পরিবার যেতে পারে না বা কান্নাকাটি করে, বা এটা একটা দর্শক-দর্শী যদি বলতেন এইরকম ঘটনা। আসলেও যখন একটা পর্যায়ে আমরা যে এই সমাজ আমাদের হিজড়া বলে যখন আমাদেরকে আসলে আখ্যায়িত করে যে পরিবারে রিসেন্টলি কিছুদিন আগে একটা ঘটনা আমাদের এক সদস্যর মানে তার আম্মা মারা গেছে। কিন্তু তার আম্মা মারা যাওয়ার পরও তাকে ওই তার আত্মীয়স্বজন ফোন দিছে, "তুমি আসবা না। কারণ তুমি আসলে আমাদের মান-সম্মান নষ্ট হয়ে যাবে। মানুষ বলবে যে তোমার হিজড়া বোন যে আছে এটা জানাজানি হবে। আমরা চাই না যে আমার মা মরছে, তুমি আসো।" সে অনেক বলছে যে, "আমি অন্ততপক্ষে বোরকা পরে আসবো আমার মার চেহারা দেখার জন্য, তোমার না করো না।" কিন্তু সে তার পরিবারের তার আত্মীয়স্বজনদেরকে টোটালি বলছে, "না, তুমি আসবাই না। তোমাকে যাতে আমরা আসতে না দেখি। যদি তুমি কখনো আসো তাহলে আমরা পোড়াই ফেলাবো। তোমাকে পোড়াই মেরে ফেলবো আমরা। কেউ জানতেও দিব না।" ঠিক আছে? এই যে সে তার হাউমাউ কান্নাটা সে পরে বলল যে তার মা মরছে, তার আত্মীয়স্বজন বা তার ফ্যামিলির লোককে ফোনে বলতেছে, "তুমি আসবা না। যদি আসো, ঠিক আছে? তাহলে তোমাকে পোড়াই মেরে ফেলাবো।" আসলে এই যে মানে এটা একটা খুব হৃদয় বিদারক ঘটনা যে কখনো কার মা মরলে তাকে দেখতে দেওয়া হবে না। তারপরেও বাচ্চাটা বলছে, "আমি বোরকা পরে আসবো।" আর সে বোরকা পরার কথা শুনে বলতেছে, "তোমাকে পোড়াই মেরে ফেলাবো।" আসলে এই কষ্ট কাউকে দেব সমাজ শুধু আমাদের পরিবার থেকে বলা হয়েছে? পরিবার থেকে বলা হইছে তাকে। সমাজ শুধু বলে তোমরা আচরণ খারাপ করো। শুধু সমাজ আমাদের আচরণ খারাপটা দেখে। কিন্তু এই সমাজের মানুষগুলো আমাদের লুকায়ে থাকা ব্যথা, যন্ত্রণা সেগুলো অনুভব করে না, সেগুলা দেখে না। সেগুলা দেখার মানুষ আমাদের নাই। শুধু আমাদের ওই খারাপ আচরণটা সমাজে ফুটে ওঠে। কিন্তু এই মানুষটার ভিতরে কি কম্পন চলতেছে, আসলে সে মানুষটা কি ভালো আছে? সে মানুষটা কি আসলে মানুষ হিসেবে এই সমাজে কি তার মর্যাদা আছে কিনা? সে মর্যাদা পাচ্ছে কিনা? এটা কেউ ভাবে না। না পরিবার, না আমাদের সমাজ, না আমাদের রাষ্ট্র। শুধু আমাদের মানে খারাপটাই দেখে, আমাদের ভালোটা দেখে না। আমাদের ভিতরের কষ্টটা কেউ বোঝার লোক নাই। আসলেও এই কষ্ট কিভাবে আমি বলবো যে আসলেও বলার মতো না যে আমার বাবা-মা মরলেও আমি দেখতে পারবো না। এবং কি আমি নিজে মরলেও আমার মাটি হবে না কবরস্থানও। এই দুঃখগুলো আসলেও বলা বা রাখার জায়গা নাই। খুবই মানে খুবই কষ্টের একটা জায়গা। আসলে যখন এই যে একজন মানুষকে যখন বলল তার ফ্যামিলিতে যাওয়া, তার মা মারা যাওয়ার পরে যেতে হবে, তখন আসলে এটার বাসা কারো কাছে নাই। কারণ প্রত্যেকটা জীবন, মানুষের জীবন একবারই। ফ্যামিলিতে বলেন, বাবা বলেন, মা বলেন, একজনই। হয়তো ২য় বার সুযোগ নেই। তখন যে তার একটা মানে যে অবস্থাটা ছিল, এটা সে আপনারা কিভাবে তারা করছেন? বা আপনাদের এরকম ঘটনা কি অহরহ ঘটে কিনা? এটা মানে এখন আমাদের কাছে মানে মেক্সিমাম এরকম ঘটনাই ঘটে। এরকম ঘটনা আমাদের কাছে অনেকেই ঘটে। এমনও সময় দেখা যাচ্ছে সে তার এই পরিবারে এই কোনো কথা শুনে সে মানে সুসাইড করতে যায়। মানে নিজে মরে যেতে চায় যে তাহলে আমি মরেই যাই। যে মানে এই জীবন রাখতে চায়। রাখতে চায় না। এরকম হয়। এরকম অলরেডি কিন্তু ২ জন মারাও গেছে। আমাদের চরনীলুকা সোহেল করে একজন উনি কিন্তু ফার্স্ট লিগটা মারা গেছে। আমাদের আরেকজন কালীবাড়ির কাছে আছে, উনি কিন্তু বিষ খাইছে সাথে হিজড়া। না, ফার্স্ট লিগটা মরছে, উনিও ফার্স্ট লিগটা মরে গেছে। তো এরকম পরিবারের অনেক এই কষ্ট সে নিতে পারে না। মানে সমাজ এবং পরিবারের কষ্টের কারণে একটা মানে ওই যে পরিবার তাকে বুঝে না, সমাজ তাকে বোঝে না। আর যখন সে পরিবার যেতে না পারে, যোগাযোগ করতে না পারে, ও একজন তার নিজের মা-বাবা মারা গেলেও তার পরিবার তাকে দেখতে নিষেধ করে, আসতে নিষেধ করে। তখন এই কষ্টটা সে নিতে পারে না। আর যখন নিতে না পারে তখনই সে কিন্তু সুসাইড করে অনেকেই। তা আমরা তো চেষ্টা করি আসলে আমাদের যখন কান পর্যন্ত আমাদের সদস্যরা কোনো মা মারা গেছে আমরা শুনি, তখন তাকে আমরা চেষ্টা করি আমাদের পাশে রেখে তাকে স্বাভাবিক করার জন্য। কিন্তু এটা স্বাভাবিক করার জিনিস না। একজন মা মারা গেছে তাকে আমি যতই সান্ত্বনা দেই না কেন, তার তো ওই সান্ত্বনা বা এই সান্ত্বনা কোনো কাজে আসে না। কাজে আসে না। আর তারপরে দ্বিতীয় সে তার মার মুখ দেখতে পারবে না, বাবার মুখ দেখতে পারবে না। ভাই এমন আমরা সমাজ চাই না। আমরা বৈষম্যমুক্ত সমাজ চাই যাতে আমরা পরিবারে থাকতে পারি, আমরা এমন সমাজ চাই। আরেকটা বিষয় জানতে চাইবো, যে বিষয়টা আপনাদের যারা পরিবার থেকে বেরিয়ে আসছেন, পরিবারের লোক কি যোগাযোগ করে আপনাদের সাথে? না আসলে পরিবারের লোক এইটা অ্যাকচুয়ালি করেই না। কিন্তু আমরা করার চেষ্টা করি অনেক সময়। কিন্তু আসলে একসময় আমরাও দেখে যাই ও না, বাবা-মা যে পর্যন্ত থাকে হয়তোবা একটু বাবা-মার সাথে কথা হয়। বাবা-মা না থাকে বলে পরে ভাই-বোনেরা অন্যরা কেউ আর কখনো খোঁজও নেয় না। আছে বইলে আমি একটা বা মানুষ আপনাদের তাদের যে একজন বোন আছে বা ভাই আছে, এটা কি ফ্যামিলির না, লোক কখনোই? অনেকে ওইভাবে নেয় না। ওই যে
তাদের ঘরে সন্তান হবে বলবে তার মামা বা এরকম একটা হিজড়া আছে। তারা সেটা গোপন করতে চায়, তারাও জানে না। বাবা-মা থাকা পর্যন্ত হয়তোবা একটু যোগাযোগ থাকে। বাবা মারা যাওয়ার পরে ভাই-বোনেরা আদৌ আর খোঁজ নেয় না। আর আমি একটা সন্তান বা আমার ওই গ্রামে বড় হইছি, ওই গ্রামে আমি সন্তান, ওই অস্তিত্ব বিলীন হয়ে যায়। তখন দেখা যায় হিজড়ার ডেরাতেই আমার মৃত্যু হয়, হিজড়ারাই আমার দাফন দেয়। বাবার ভিটা মাটিতে আমাকে আর দেয়ও না, বাবার ভিটা মাটিতে আমার কবরও হয় না। একটা বিষয় হচ্ছে আপনার চরিতার্থ হয়ে ওঠার গল্পটা একটু জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে। ড্রপ আউট হওয়া, স্কুলের থেকে আমার ড্রপ হওয়া, স্কুলের স্যারের জন্য আমার লেখাপড়াটা হয়নি। আমি এসএসসি যখন আমি টেস্ট পরীক্ষা দিই, আমার অঙ্ক পরীক্ষা ছিল। আমার পিছন থেকে পোলাপান আমার খাতা নিয়ে টানাটানি করতেছে। আমি স্যারকে বিচার দিচ্ছি যে স্যার আমাকে ডিস্টার্ব করতেছে। স্যার উল্টা আমার খাতাটাই নিয়ে ১ ঘন্টা আটকায় রাখছে। যার জন্য আমার অঙ্ক পরীক্ষাটা খারাপ হয়, আমি ফেল করি। আমার পরিবার সেটা মেনে নেয় নাই। বলে, "তুমি এরকম, এরকম, এর জন্য তুমি লেখাপড়া করো না।" উল্টা আমাকে আরো বাড়ি থেকে চাপ দিল। শেষ পর্যন্ত আমি বাসা থেকে বের হয়ে আসলাম। এসে তো হিজড়ার আমার গুরুর পরম হিজড়ার পেশাতেই নিয়োগ হইলাম। আর আমার গুরু সংগঠন ছিল, সেখান থেকে এই সংগঠনে এই কাজ করলাম। তখনই আমার ইচ্ছা ছিল যে না, যেহেতু আমি লেখাপড়া করছি না, অন্য যারা আছে তাদেরকে তো লেখাপড়ার আমার সুযোগ করে দিতে হবে। আমি সেই থেকেই আ চেষ্টা করছি আরো যে আসলে মূল স্রোতে আমাদের এই মানুষগুলোকে বাসাতে যাতে রাখে, হিজড়া সন্ধ্যাতে বাসায় ফ্যামিলি ভাবে কাজ করতে হবে, ফ্যামিলি কাউন্সেলিং করতে হবে। আর চেষ্টাও করেছি, এখনো করতেছি। অনেকে এখন রাখে বা ওখানে আর ওরকম ঝামেলা না। স্কুলদের টিচারদের সাথে আমরা কাউন্সেলিং করেছি, এই কলেজের টিচারদের সাথে কাউন্সেলিং করেছি। এখন হয়তোবা আগের তুলনায় স্কুল কলেজে পড়লে অতটা বৈষম্যের শিকার হয় না। আর সমাজে সামাজিক সকল কাজের সাথে আমি অংশগ্রহণ করেছি। আর করেই আজকে আমি এই জায়গায় এসেছি। আমার কথা হলো যে আমি মানুষ হিসেবে যে হিজড়া না, একজন মানুষ হিসেবে সমাজের জন্য আমাকে দায়বদ্ধ আছে। সমাজের জন্য আমারও অনেক কিছু করার আছে। আমি আমার জায়গা থেকে যতটুকু করতে পারি ততটুকুই করব। অনেক এলাকায় গরিব মানুষের বিয়ে হয়। দেখা যায় টাকার জন্য তারা চাঁদা তুলে। আমি নিজের উদ্যোগে অনেক কাছে চাঁদা তুলে আমি অনেকের বিয়ে ব্যবস্থা করে দিয়েছি। অনেকেই যারা অসুস্থ থাকে, আমি আমাদের জনগোষ্ঠীর মাঝ থেকে সম্মিলিতভাবে টাকা তুলে আমি তাদেরকে ১০,০০০, ১৫,০০০ টাকা পর্যন্ত আমি দিয়েছি। অনেকের দেখা যায় যারা গরিব মানুষ মারা যায়, আমি ওদের দাফন-কাফনের ব্যবস্থার টাকা পয়সাও আমি আমার নিজের কাছ থেকে দিয়েছি। আসলেও আমি চেষ্টা করেছি থাকার জন্য। এভাবেই আমি আজকে এই জায়গায় আসছি ভাই। আরেকটা বিষয় হচ্ছে আসলে আমরা দেখেছি বিভিন্ন সময় যে বন্যার্তদের পাশে দাঁড়ানোটা আপনাদের, এটা আসলে একটা দৃষ্টান্তর হয়েছে। বা বিভিন্ন মানুষের বিপদে আপদে যে দাঁড়ানোটা আসলে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের দাঁড়ানো উচিত। সেরকম ভাবে কিন্তু আপনারা দাঁড়াচ্ছেন তাদের পাশে, বা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তখন কিন্তু আপনারা ভাবতেছেন আমরা তৃতীয় লিঙ্গ বা অন্য এই বিষয়টা। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে তারপর হচ্ছে যে আপনাদের সমাজ মেনে নিচ্ছে না। এই কষ্টের জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে? বা ভালো লাগার জায়গাটা হচ্ছে তাদের সাথে দাঁড়ানোটা, পাশে দাঁড়ানো টাকা দিয়ে বা যেভাবেই পারে অনুদান দিয়ে বা নিজেদের টাকাটা সংগ্রহ করে বা যেভাবেই পাশে দাঁড়াচ্ছেন। এটা হচ্ছে ভালো লাগার জায়গাটা। ভালো লাগার জায়গাটা কেমন লাগে? আর সমাজ যে মেনে নিচ্ছে না, এটার জায়গাটা কেমন লাগে? এটা আসলে কষ্টকর। দেখেন যে বঙ্গভবনে আগুন লাগলো, ব্যবসায়ীদের সব পড়ে গেল। আমরা কিন্তু ২০,০০,০০০ টাকা দিলাম। দেন আমিও আমার সংগঠনে ২,০০,০০০ টাকা দিয়েছি। তা আমরা ২০,০০,০০০ টাকা দিয়েছি। আর প্রতি বছরই কিন্তু বন্যা হয়। এবারও রিসেন্টলি বন্যা হইলো। আমি কিন্তু অলরেডি ৫০,০০০ টাকা দিয়েছি। কিন্তু আমাদের যখন এরকম কোনো দুর্যোগ হয় আমরা পাশে দাঁড়াই। তখন ওই সময় হয়তো আমাদেরকে মানে সহজেভাবে গ্রহণ করে নেয়। যখন চলে আসি তখন সমাজে ওই ভালো কাজটাও তুলে আসে না। আসলে পরে আর আমাদের কদর কেন থাকে না? কেন যেন একটা বাঁকা চোখ আমার যেন থাকে। যাই হোক, তারপরও আমার মনে হয় যে বাঁকা থাকবেই। তারপরেও কাজ করতে হবে। আর এতে নিয়ে বিচলিত হই না। আমি মানুষ হিসেবে আমার দায়বদ্ধতা যতটুকু আছে এতটুকু পালন করতে আমি চেষ্টা করব বা চেষ্টা করি। মানুষ কি বললো সেটা দেখার বিষয় না, ভাবার বিষয় না। আমি তো মানুষ দেখানোর জন্য করি না। আমরা আসলে সত্যিই আমরা ফিল করি। কারণ আমরা তো আমাদের বুকে একটা ক্ষত আছে। পরিবার হারা আম মানুষ আমরা। সমাজ সমাজ বিচ্ছিন্ন, থেকে সমাজ থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। আমরা। আমাদের এই যে কষ্ট লাগার বিষয়টাকে আমরা বুঝি যে কিছু হারাইলে, কিছু ক্ষতি হইলে কতটা কষ্ট লাগে। আমরা তো ক্ষতিগ্রস্ত মানুষ। তাই কোনো কিছু যদি এরকম দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হয়, আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে দাঁড়ানোর জন্য, মানুষ দেখানোর জন্য না। একজন মানুষ হিসেবে দাঁড়ানোর জন্য আমরা কাজটা করি। এইসব আপনাদের এই কার্যক্রমকে আমরা সেলুট জানাই। আমরা সবসময় সেলুট জানাই ভালো কাজগুলোর সাথে। আমরা একমত, সহমত, সম্মান জানাই, তাদেরকে সাপোর্ট করি। কিন্তু আসলে খারাপ কাজ যেগুলো আমরা সবসময় এটা অপছন্দ করি। প্রত্যেকটা মানুষই অপছন্দ করে। এটাই আমরা চাই, এরকম সমাজই আমরা চাই। আরেকটা জিনিস আসলে আপনার কাছে জানতে চাই যে বিষয়টা, আপনার এই জীবনে
সবচেয়ে খারাপ লাগার জায়গাটা কোনটা, বা খারাপ লাগা যে পরিবেশ সমাজ সবকিছু থেকে আঘাতপ্রাপ্ত যে জায়গাটা কোন জায়গাটা যদি দর্শকদের বলতে না। আমার সবচেয়ে বড় আমার জীবনে একটাই ধাক্কা যে আসলে আমার এই যারা আমরা হিজড়া লেখাপড়া করি স্কুলে গণ্ডিতে আমার স্যারদের কাছে বিশেষ আবেদন থাকবে যে আমাদের এই মানুষগুলা যাদের আচরণ মেয়েদের মতো সত্যানাদীর মতো এরা যারা স্কুল কলেজে পড়ে তাদের সাথে যাতে আসলেও ভালো ব্যবহার করে স্যারেরা এবং তার সহপাঠীরা। কারণ কারণ স্যারদের কারণে অনেক সময় আমাদের এই মতো মানুষগুলো ঝরে যায়, যেমন আমি ঝরে গেছি। আমি হয়তো সে স্যারের নাম বলবো না, তবে উনার কারণে আজকে লেখাপড়া থেকে যাওয়া আসলেও এরকম যাতে না হয়। কারণ আমি একজন টিচার, তার কাছে ছেলে মেয়ে বা হিজড়া যেই হোক তাকে সবাই সমান। সমান এবং তাকে সে শিক্ষক, ছাত্রকে তার ছাত্র সন্তানের মতো মানুষ করতে হবে। শিক্ষক যদি বাঁকা চোখে দেখে তাহলে সেই কষ্ট জায়গায় রাখা যায় না। এটা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে পরিবারে এই ধরনের সন্তান হলে যাতে আসলে কখনোই বিচ্ছিন্ন না করে, পরিবার থেকে বের করে না দেয়। যদি একটা প্রতিবন্ধী বাচ্চাকে রাখতে পারে তা আমাকেও যদি মানুষ হিসেবে রেখে পড়াশোনা করে মানুষ হিসাবে তৈরি করতে পারে। দেখেন, বোনের বিয়ে হয়ে যায়, ভাই কিন্তু বিয়ে করে মা বাবাকে দেখে না, কিন্তু আমার মতো সন্তান বাবা মাকে দেখবেও, বাবা মার জন্য করবেও। আর আমার মতো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত যদি বাবা মা করে, সে বাবা মার কষ্ট হবে না, এটা আমি নিশ্চিত বলে দিতে পারি। ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে জানতে চাই, যে মুহূর্তে যেটা আপনারা বিভিন্ন সমাজে বিভিন্ন অনুষ্ঠানে যান, আপনাদেরকে যে অনুষ্ঠানে যাওয়ার পরে আপনি কি সমাজটাকে আর চোখে দেখে কিনা, বা আপনাদের সম্মানটা কি পাচ্ছেন কিনা? আসলেও এটা আ তবে এখন আমাদের আসলে গ্রহণযোগ্যতা বেড়েছে। বলব না যে একেবারেই যে আর চোখে দেখে না। তবুও এখনো অনেক প্রোগ্রাম, যেহেতু আমি অনেক প্রোগ্রামে যাই, অনেক বিশেষ অতিথি আমাকে করে, অনেক খেলার প্রোগ্রাম আমাকে প্রধান অতিথিও করে। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে না, মানুষ আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। হয়তোবা আমার বেড়েছে, আমার লোকের বাড়ে নাই। হয়তোবা আমি এই যে পারসন, আমি একজন উদ্যোক্তা, আমি কাজ করি মানুষের জন্য। তার জন্য হয়তোবা মানুষ আমাকে অন্যরকম মূল্যায়ন করে। কিন্তু আমার আর ৫ টা হিজড়াকে আসলে ওইভাবে দেখা যায় এখনো বাঁকা চোখ রয়েই গেছে। ওইভাবে তাদেরকে আসলেও সম্মান দেওয়া হয় না। আচ্ছা, আপনাদের যে কোনো কার্যক্রমে সমাজ সেবা অধিদপ্তর যেটা আপনার সহযোগিতা করছে, বা বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরে যাওয়াতে তাদেরকে মূল্যায়ন পাচ্ছেন কিনা আপনারা? আসলে আমাদের মূল্যায়ন জায়গাটা নাই, আমাদের বৈষম্যটা রয়েই গেছে ভাই। আমরা যতই বলি হয়তোবা কিছুটা আ আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। হয়তোবা আমরা যারা ২-৪ জন হয়তো যারা উপজেলায় উদ্যোক্তা হয়েছি বা সমাজের সামাজিক মানুষের সাথে মিশে কাজ করার চেষ্টা করি, হয়তো ওই মানুষগুলার একটু গ্রহণযোগ্যতা বেড়েছে। কিন্তু বাকি ওদের কিন্তু এখনো গ্রহণযোগ্যতা বাড়ে নাই। তারা প্রতিনিয়ত ইভটিজিং এবং বুলিং এর শিকার হয়, এবং মর্যাদার জায়গাটা তারা আসলে পরিপূর্ণ এখনো না। এটা যতই আমরা বলি আমরা দিচ্ছি, কারণ আমাদের বাঁকা একটা চোখ রয়েই গেছে। বাঁকা একটা চোখ রয়ে গেছে। যতই আমরা চলাফেরা করি, এবং এখন আমিও যদি চলাফেরা করি অনেক সময় আমাকেও বুলিং এর শিকার হতে হয় কথার মাধ্যমে। অতএব এখনো আসলে ওইটা হয় নাই। যতই আমরা বলি যে আসলে ওই জায়গাটা আমরা হই নাই। এত কাজ করার ফলেও আজও আমি এই ২০২১ সাল ২০০১ সাল থেকে কাজ শুরু করছি। আজকে ২০২৫ সাল। এই আমার সংগঠনের বয়স ২৫ বছর। কিন্তু আজও আমি এখনো ভাই ওই মূল্য বা মর্যাদার বা জায়গাটা পাই স্বয়ংসম্পূর্ণ নাই। হতে পারেন না, বা হতে পারি নাই। সমাজকে নিয়ে যেতে পারেন হ্যাঁ, না। এখনো হতে পারি না। এখনো এই অনেক প্রোগ্রাম যাই, নিজেও বুলিং এর শিকার হই। আসলেও আমাদের সমাজের সামাজিকতা যেটা আছে, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে কখনোই আমাদেরও মানে জায়গা তৈরি হবে বলে আমার মনে হয় না। সমানের জায়গাটা এখন মুখে বলে একটা, আড়ালে করে আরেকটা। কিন্তু এটা বাদ দিতে হবে। অন্তর থেকে ফিল করতে হবে। সন্তান হিসাবে ফিল করতে হবে। ভাই হিসাবে ফিল করতে হবে। বোন হিসাবে ফিল করতে হবে। তাতেই আমাদের বৈষম্য দূর হবে। মানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আসলে মানুষ হিসেবে ফিল করতে হবে। সে একজন সেটাই মানুষ, বা সে মানুষটা মানুষ। মানুষ হিসেবে ফিল করাটা আসলে প্রত্যেকটা মানুষের দরকার। দরকার। আমরা চাই সেরকম সমাজ, প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষ হিসেবে ফিল করুক। আর বৈষম্য যে না থাকুক সমাজে। আর তৃতীয় লিঙ্গ বলেন, যাই বলেন, সবাই আমাদের ভাই বোন। সবাইকে নিয়ে আমরা সুন্দর সমাজ গড়তে চাই। এরকম আহ বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। আর ময়মনসিংহ অনলাইনের সাপ্তাহিক আয়োজন নিজের কথায় আমাদের প্রতিনিয়ত সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আমরা তুলে আনার চেষ্টা করি। আপনাদের আশেপাশে যারা যে বিষয় নিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হতে চান, যে কোনো বিষয় নিয়ে প্রতি সপ্তাহে আমাদের আয়োজন। সাপ্তাহিক আয়োজনে আমরা চেষ্টা করি সমাজের যে অবহেলিত বিষয়গুলো, যেগুলো সামনে আসাটা দরকার, সমাজের বিভিন্ন আহ সামাজিক, রাজনৈতিক, শিক্ষামূলক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি। আর এই বিষয়গুলো তোলার চেষ্টা করি। আমরা ব্রাদার্স কর্পোরেশন যে বিষয়ের জন্য আমাদের আজকে আয়োজন। সর্বশেষ আপনার কাছে একটি মেসেজ বা জানতে চাই যে আপনার যে শুভাকাঙ্ক্ষী আছে, বা আপনার
যে গুরুজন যারা ছিল তাদের প্রতি আপনার কি মানে আপনার যে একটা ভালোবাসার একটা জায়গাটা বা তাদের কাছ থেকে আপনি কি শিক্ষাটা নিয়েছেন গুরুজন যারা আছে? আমাদের হিজড়া যে হ্যাঁ, গুরুজন, আসলে ধন্যবাদ ভাইয়া। আমার যে গুরুজন ছিল উনি মারা গেছে। তে আল্লাহ পাক ওনাকে দান করুক। হ্যাঁ। হ্যাঁ, তাই গুরু সবসময় বলতো যে তুমি হিজড়া কিনা সেটা মনে করবে না, তুমি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবা, মানুষ হিসেবে মানুষের বিপদ আপদে সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করবা, দেখবা তোমার অটোমেটিকলি তোমার সমান চলে আসবে। উনি সবসময় এই কথাটা বলতো, তুমি হিজড়া কখন নিজেকে ভাবা না, তুমি মনে করবে একজন মানুষ এবং মানুষ হিসেবে সবার জন্য তুমি কাজ করবা, দেখবা তোমার সমান অটোমেটিকলি চলে আসছে। তো আমার গুরুর কথাটা আসলেও গুরু নাই, আমি আজকে ময়মনসিংহ জেলার সভাপতি। তে গুরু একসময় ছিল, তো গুরুর ওই কথাটা মিলে গেছে। আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে কিছুটা হলেও করার জন্য, হয়তো বা আমি করতে পারি নাই, তবে চেষ্টা করেছি। সেই চেষ্টার জায়গা থেকে দেখা যায় যে না, আজকে আমার একটা জায়গা তৈরি হয়েছে, আমার সমাজে একটা গ্রহণযোগ্যতা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ, সরকারি বেসরকারি মানুষ আমাকে যে কোনো প্রোগ্রামে দাওয়াত দেয়, আমার সাথে কথা বলে। আহ এই যে জায়গাটা, এটা আমার ভালো লাগে। এই যে আমার গুরুর ওই কথাটা আজকে আমি রেখেছি বিদায়, হয়তো বা গুরুর ওই কথাটা আমার কাজে লেগেছে, গুরুর কথাটা মিলেছে যে আসলে তুমি মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করবা, তাহলে তুমি মর্যাদা পাবা। সেই মর্যাদা আমি পাচ্ছি। আহ এটা আহ মনে হয় যে আমি পাচ্ছি, কারণ আমার জায়গা থেকে আমি পাচ্ছি। কারণ যে মানুষগুলোকে আগে বিয়ে বাড়িতে দাওয়াত দেওয়া হতো না, আর আমার মতো একজন হিজড়াকে এলাকাবাসী দেখা যায় অনেক খেলাতে তারা আমাকে প্রধান অতিথি করে, করছে বা অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছে। সভাতে দাওয়াত দিচ্ছে। যে কোনো অনুষ্ঠানে এভরিথিং দেখা যায় দাওয়াত কাজ হিসেবে আমার বাসায় প্রতি মাসে ১টা ২টা ৩টা করে আছেই। তে কোনো এলাকায় বিয়ে বাড়ি হলেও দেখা যায় দাওয়াত কার্ড দেয়। তো এইগুলা মানে অনেক সময় না গেলে বলে, আপা আপনি আসছেন না, কষ্ট পেলাম। তার মানে ওই ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছে। ধন্যবাদ। আসলে আরেকটি বিষয় হচ্ছে আপনাদের সম্প্রদায় বা আপনাদের পরিবার এবং সমাজের উদ্দেশ্যে আপনার কি মেসেজটা থাকবে? কেমন সমাজটা আপনারা চান? এটা যদি একটু সুন্দর করে বলতেন। আমি ১ম এই আমি দেশবাসীর কাছে আমি বলব যে আমরা যারা হিজড়া আছি আমাদেরকে আসলেও ঘৃণা নয়, ভালোবাসবেন, ভালোবেসে আমাদেরকে কাছে রাখবেন। ভালোবেসে যদি আমাদের কাছে রাখেন, আমরাও সমাজে অনেক অবদান রাখতে পারবো, সমাজের জন্য কাজ করতে পারবো। বৈষম্য নয়, ঠিক আছে? বৈষম্যহীন সমাজ আমরা দেখতে চাই, যেখানে নারী, পুরুষ, হিজড়া কোনো ভেদাভেদ থাকবে না। ধর্ম, বর্ণ নেমে সকল শ্রেণী পেশার মানুষ নেমে আমরা একটা সুন্দর সমাজ গড়ব, হাতে হাত রেখে। আমি এই ধরনের সমাজ দেখতে চাই। আমি এই ধরনের আমরা সমাজে আর মূল স্রোতে মিশে সমাজের ছেলেমেয়ের পাশাপাশি আমরাও কাজ করতে পারবো, যেখানে কোনো জেন্ডারের ভেদাভেদ থাকবে না। সবাই এটাই একত্রে কাজ চাই, করতে চান। একত্রিত কাজ করব, একটা সোনার বাংলাদেশ গড়ব, এটাই আমি চাই। আর আপনার পরিবারের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে আপনার? আমার পরিবারের উদ্দেশ্য, প্রত্যেকটা পরিবারের আমাদের যারা এই তৃতীয় লিঙ্গের বা দেখতে পুরুষ নারী সত্তা মানুষগুলো জন্মগ্রহণ করবে, সেই মানুষগুলা যেন পরিবারেই রাখে, তাদেরকে যেন লেখাপড়ার সুযোগ করে দেয়, তাদেরকে যেন পরিবারের বাহিরে বের করে না দেওয়া হয়। এটাই হবে আমার পরিবারের প্রতি, প্রতিটা সমাজের, রাষ্ট্র এবং পরিবার থেকে একটাই দাবি যে এই ধরনের মানুষগুলোকে পরিবারে রেখে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজে ওদেরকে সুন্দর একটা জীবন যাপন করার সুযোগ করে দিবে পরিবার। আমাদের আজকের অনুষ্ঠানে ময়মনসিংহ মডেলের সাপ্তাহিকের নিজের কথায় আজকে স্টুডিওতে বসে আছেন আমাদের প্রিয় মানুষ জয়িতা তনু আপা। আসলে আপার সাথে আমরা কথা বলে বা এতক্ষণ যে আলোচনা করেছি, যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি, যে বিষয়টা আসলে তাদের একটাই দাবি, প্রত্যেকটা মানুষের কাছে বা সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, যে বিষয়টা আসলে প্রত্যেকটা মানুষের সাথে তারা একত্রে থাকতে চায়। সমাজের প্রত্যেকটার মধ্যে যে আলাদা কোনো জেন্ডার ডিভিশন না থাকে বা জেন্ডার যে আলাদা থাকে এই বিষয়টা না থাকুক, সবাই মিলে একত্রে থাকতে চায়, পরিবার কেন্দ্রিক থাকতে চায়, সমাজ কেন্দ্রিক থাকতে চায়। এবং সমাজের প্রত্যেকটা সেক্টরে তারা যে তাদের যে কার্যক্রম এবং সরকারের বিভিন্ন সেক্টরে তাদের যে একটা কর্মসংস্থান প্রয়োজন, এটা যে তাদের মধ্যে থাকে বা সুযোগ করে দেয় সরকার, এরকম বাংলাদেশ তারা চায়। তারাও কিন্তু মানুষ, তারাও পারবে সব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে। এবং শিক্ষার ক্ষেত্রে যে জেন্ডার ডিভিশনের কারণে তাদেরকে অবহেলিত করা হয়, এই বিষয়টি দূরীকরণ হয় এবং এই বিষয়টি যে চলে যাক, এরকম সমাজ তারা চায়। আর এই বলে আমরা সমাজে যারা আছেন সবাইকে বলবো যে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সকলকে নিয়ে একত্রে বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে। জেন্ডার ডিভিশনের জন্য যে আলাদা না হতে হয় এই বিষয়টি, আর সমাজে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করার চেষ্টা করবো, যে সমাজে তারা যে মানুষ হিসেবে আমরা গ্রহণ করবো।
ধন্যবাদ জানাই। আপনাদের সাথে ছিলাম আমি নজরুল ইসলাম জুয়েল। আমাদের সাথে ছিল আমাদের আজকের অতিথি জয়িতা তনু আপা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও আমন্ত্রণ জানানোর জন্য। ঠিক আছে, ধন্যবাদ।